আমরা তাহলে আজকে শুরু করি। আমরা গত ক্লাসে লুপ নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা একটু লুপ কন্টিনিউ করব এবং আমরা লুপের মেইনলি দুই তিনটা জিনিস দেখব। প্রথমে ফর লুপের আমাদের কিছু অংশ বাকি ছিল, আর আরো হচ্ছে যে আমরা লুপ নেস্টিং, এটা হয়তো আজকে আমরা শুরু করব। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করবো, বা আজকে শেষ হতে পারে আমি জানি না, যদি শেষ করা হয় তাহলে তো ভালো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাসে ফ্যাক্টর নিয়ে কথা বলছিলাম। ফ্যাক্টরের একটা প্রবলেম আমরা গত ক্লাসে করতে পারিনি, সেটা হচ্ছে জিসিডি। জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজার, অনেক সময় আমরা জিসিএফও বলে থাকি। তো আজকে আমরা প্রথমেই জিসিডির উদাহরণটা দেখব। আমরা এর আগে একটা সংখ্যার ফ্যাক্টর বের করেছিলাম, কিন্তু জিসিডি বের করতে হলে আসলে দুটো সংখ্যার ফ্যাক্টর বের। তোমাদের ছোটবেলায় মনে আছে কিনা, আমরা লসাগু গসাগু করতাম। তো এটা হচ্ছে সেই গসাগু, হ্যাঁ, গ্রেটেস্ট কমন ডিভিজার বের। তো জিসিডি অফ টু নাম্বারস। তাহলে আমাদের প্রথমেই একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু এখন সংখ্যা দুইটা, একটা নিলে হবে না। তাহলে আমরা প্রথমেই স্ক্যানএফ করে দুটোকে নিই। আমাদের প্রথম কাজ হবে স্ক্যানএফ %d করে তুমি দুটো সংখ্যা নিয়ে নিলাম, এন্ড এ এন্ড বি। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দিয়ে আগে জিসিডিটা একটু বুঝে ফেলি, তারপরে আমরা ইনশাল্লাহ প্রোগ্রামটা দেখবো। যেমন জিসিডি অফ 24 and 54 ইজ বেসিক্যালি 6। তাহলে দুটো সংখ্যা কি কি হবে আমরা জানি না, ইনপুটের উপর ডিপেন্ড করবে। ধরা যাক এ এর মান 24 এবং বি এর মান 54। উল্টাটাও হতে পারে, এ এর মান 54 54 আর বি এর মান হচ্ছে 20। তো যেটাই হোক আমাদের জিসিডি হবে 6। আচ্ছা, জিসিডি বের করার জন্য প্রথমেই আমরা সংখ্যা দুটোর ফ্যাক্টর গুলো বের করি। দেখো খেয়াল করে জিসিডি, তার মানে আমরা একটু যদি অ্যাব্রিভিয়েশনটা লিখি, যে গ্রেটেস্ট কমন ডিভিজার বা ফ্যাক্টরও বলতে পারি আমরা, গ্রেটেস্ট কমন ডিভিজার। তো প্রথমে আছে ইয়ে হয়ে গেল। ওকে, তাহলে আমরা গ্রেটেস্ট কমন ডিভিজার চিন্তা করছি। তাহলে এটা হচ্ছে গিয়ে ডিভিজার। তাহলে প্রথমে এই জায়গাটা জোর দাও, ডিভিজার মানে হচ্ছে ফ্যাক্টর। তাহলে আমরা 24 এর ফ্যাক্টর গুলো বের করবো এবং 54 এরও ফ্যাক্টর বের করবো। তারপর সেখান থেকে আমরা কমন ফ্যাক্টর গুলো বের করবো, এবং কমন ফ্যাক্টর গুলোর মধ্যে যেটা সবচেয়ে বড়, গ্রেটেস্ট, সেটা আমাদের দরকার। তাহলে এই উদাহরণটা খেয়াল করো যে 24 এর ফ্যাক্টর কিন্তু এগুলো 1 2 3 4 6 8 12 24। তাহলে এই সর্বমোট 8টা ফ্যাক্টর তার আছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি 54 চিন্তা করি, 54 এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3 6 9 18 27 54। আমরা এবার একটু এদের মধ্যে কমন গুলো খেয়াল করি। এই 1 কমন, 2 কমন, 3 4 9 6 আছে। তাহলে এইটা হচ্ছে কমন। So common factors are 1 2 3 and 6.
এবার এদের মধ্যে লার্জেস্ট যদি বের করতে বলে তাহলে 6 ইজ দ্য লার্জেস্ট। সো এটার অ্যান্সার হচ্ছে 6, যেটা আমরা আগে লিখছি। আচ্ছা, এখন আমরা এখানে কি করছি দেখো, যে প্রথম সংখ্যাটার ফ্যাক্টর বের করলাম, তারপরে দ্বিতীয় সংখ্যাটার ফ্যাক্টর বের করলাম, এদের মধ্যে কমন গুলোকে নিলাম, কমন গুলোর মধ্যে সবচেয়ে বড়টাকে নিলাম, তাহলে 3 স্টেপস। কিন্তু খেয়াল করো যে আমি যদি প্রথমটার ফ্যাক্টর বের করি, ফ্যাক্টর তো অনেকগুলো হতে পারে, কয়টা হবে আমরা জানি না, 2টা হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে। দ্বিতীয়টারও ফ্যাক্টর অনেকগুলো হতে পারে, 2টা, 5টা, 10টা। তাহলে আমি যে রাখবো, কোথায় রাখবো, কয়টা ভ্যারিয়েবল নিই, রাইট? এটা একটা প্রবলেম। সংখ্যা কিন্তু জাস্ট 2টা, 24, 54, একটা এ এর মধ্যে আছে, একটা বি এর মধ্যে আছে, কিন্তু এদের ফ্যাক্টর যে কতগুলো হবে আমরা আগে থেকে জানি। তাহলে আমি কয়টা ভ্যারিয়েবল নিয়ে সামনে আগাবো, যে ফ্যাক্টর গুলো বের করতে রাখতে হবে কোথায়? তো এটা থেকে আমরা একটু বাঁচতে পারি, এভাবে চিন্তা করো যে আমাদের আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে কমন ফ্যাক্টর। তাহলে আমার আলাদা আলাদা ভাবে ফ্যাক্টর বের করার দরকার কি? আমি যখন ফ্যাক্টর বের করব, তখন আমি কমন ফ্যাক্টর গুলো বের করলেই তো হয়। আর কমন ফ্যাক্টর গুলো কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি রাখা শুরু করি, আমার সবগুলো রাখার দরকার নাই। একটা কমন ফ্যাক্টর পেলাম, ওটাকে রাখলাম, এরপরে নেক্সট যে কমন ফ্যাক্টর পেলাম, ওটা কিন্তু আগের জায়গায় যদি রাখি, তাহলে আগেরটা মুছে একে কিন্তু রেখে দিতে পারি। থার্ড আর একটা কমন ফ্যাক্টর, সেটাও আবার এখানে রাখতে পারি, তাহলে কি হবে, সবচেয়ে বড়টাই আলটিমেটলি টিকবে। তাহলে মূল আইডিয়াটা আমি একটু লিখি। যে প্রথমে হচ্ছে যে আমরা একটা লুপে একের পর এক সংখ্যা টেস্ট করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম ফ্যাক্টর কিভাবে বের করে। আমরা করেছিলাম কি, অল পসিবল ক্যান্ডিডেট জেনারেট করেছিলাম। তাহলে আমরা এখানেও অল পসিবল ক্যান্ডিডেট জেনারেট করি, ঠিক আছে? তাহলে আমরা এরকম ভাবে অল পসিবল ক্যান্ডিডেট জেনারেট করব। ফর ক্যান্ডিডেট, তাহলে আমরা এখানে সি নিতে পারি, সি ইকুয়াল টু 1, সি লেস দেন অর ইকুয়াল টু কোন একটা সংখ্যা পর্যন্ত যেতে হবে, সি প্লাস প্লাস। কোন পর্যন্ত যাবো আমরা জানি না, আমরা কিন্তু দুটো সংখ্যা ইনপুট নিয়েছি। উপরে কিন্তু এরকম আছে যে স্ক্যান এফ %d এন্ড এ এন্ড বি, দুটো সংখ্যা আছে। তো যাই হোক, আমি কোন একটা ক্যান্ডিডেট ফ্যাক্টর কিনা চেক করার জন্য, তোমাদের মনে আছে কিনা যে একটা সংখ্যা এন নিয়ে এন কে ওটা দিয়ে ভাগ করেছি, অর্থাৎ এন মড সি 0 কিনা এটা দেখি। এখন তো সংখ্যা দুইটাকেই দেখতে হবে, অর্থাৎ কোন একটা ক্যান্ডিডেট এর ফ্যাক্টর কিনা এটা দেখতে হবে, প্লাস একই ক্যান্ডিডেট বি এরও ফ্যাক্টর কিনা এটাও দেখতে হবে কিনা। তাহলে শুধু এর ফ্যাক্টর কিনা এটা দেখলে হবে না, আমাদের দেখতে হবে কোন একটা সি, কোন একটা ক্যান্ডিডেট এর ফ্যাক্টর কিনা, আর সেই ক্যান্ডিডেটটাই বি এরও ফ্যাক্টর কিনা। যদি সে দুইটারই ফ্যাক্টর হয়, তখন আমরা নড়ে চড়ে বুঝি যে না, এটা তো একটা প্রবাবল ক্যান্ডিডেট, কারণ আমরা তো কমন ফ্যাক্টর খুঁজতেছি। তো এই যেহেতু দুইজনেরই ফ্যাক্টর, তাহলে সেটা একটু কমন। তাহলে দুইটাই হইতে হবে, অ্যান্ড কোন একটা ক্যান্ডিডেট এরও ফ্যাক্টর হতে হবে, বি এরও ফ্যাক্টর হতে হবে। যদি হয় if, তখন আমি রেজাল্টের মধ্যে ওকে নিব। তাহলে দেখো, সব কমন ফ্যাক্টর কিন্তু সেভ করতেছি না, একটু বুদ্ধি করে খেয়াল করো। আমরা 1 থেকে শুরু করেছি, তাহলে সবচেয়ে ছোটটা থেকে শুরু করেছি। তাহলে 1 যদি দুইজনেরই ফ্যাক্টর হয়, হ্যাঁ 1 তো হবেই, তাহলে আর এর মধ্যে প্রথমে 1 ঢুকবে। তারপরে খেয়াল করে দেখো যে 2, হ্যাঁ সি এর মান 2 হয়ে গেল, 2 কিন্তু দুইজনেরই ফ্যাক্টর। তাহলে এখানে আছে আমার 24, এখানে আছে 54। আমরা যখন 2 নিয়ে চিন্তা করছি, এখানে 2, এখানে 2,
2 কিন্তু দুইজনকেই ভাগ করে, 24ও 2 দিয়ে ভাগ যায়, 54ও 2 দিয়ে ভাগ যায়, তাহলে দুইজনেরই সে কমন ফ্যাক্টর। তাহলে কি হবে দেখো, আর এর মধ্যে আমি একটু আগে 1 ঢুকেছিলাম, এখন এটা মুছে 2 ঢুকে যাবে, তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে 2। আমার সবগুলো সেভ করার দরকার নাই। যখনই আমি একটা বেটার পাবো, মানে আমার তো আলটিমেটলি গ্রেটেস্টটা দরকার, সবচেয়ে বড়টা দরকার, তাহলে আমি যদি একটা লার্জার কমন ফ্যাক্টর পাই, আগের কমন ফ্যাক্টরটাকে ভুলে একে আমি প্লেস করে দিচ্ছি। এভাবে করে আমরা যাচ্ছি, তারপর দেখা গেলো 3। হ্যাঁ, 3 তো দুজনেরই ফ্যাক্টর, তাহলে আর এর মান 2 মুছে এবার 3 ঢুকবে। 4, 4 কিন্তু একজনের, তারপর দেখো 4 কিন্তু একজনের ফ্যাক্টর, অন্যজনের ফ্যাক্টর, তাহলে 4 ঢুকতেই পারবে। 5 কারোরই ফ্যাক্টর না। 6, 6 কিন্তু আবার দুইজনেরই ফ্যাক্টর, তাহলে 6, 6 এবার আর এর মধ্যে 3 মুছে 6 ঢুকে গেল। আলটিমেটলি যখন লুপটা শেষ হবে এই 6ই থাকবে, আর এরপর তো আর কোনোটা নাই। তো আমরা আউটপুট দিব, আমরা যখন আউটপুট প্রিন্ট করবো তখন আসলে আমাদের আর প্রিন্ট করলে 6 দেখে, 6টার ভিতরে 6। আচ্ছা, এখন আমাদের একটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে সি লেস দেন অর ইকুয়াল টু কি দিব, এই জায়গাটা আমরা ফিল আপ করি নাই। এই যে এই জায়গাটা, আমরা এর আগে আমার সংখ্যা ছিল একটা, ফলে সি লেস দেন অর ইকুয়াল টু এন দিয়েছিলাম, দ্যাটস ইট, আর কিছু দিতে হয় না। কিন্তু এখন তো সংখ্যা দুইটা, তোমরা কি কেউ বলতে পারবা যে আমরা আমাদের সংখ্যা এখন এ বি দুইটাই, তাহলে আমরা লার্জ, এখানে, হ্যাঁ বলো, মানে যেটা বড় সংখ্যা ওটা দিতে হবে। যেটা বড় সেটা দিতে হবে। আর কোনো অ্যান্সার? যেটা ছোট, হ্যাঁ, যেটা যেটা ছোট ওটা দিতে হবে। ইয়েস, আসলে ছোটটাকে দিতে হবে। কেন, খেয়াল করে দেখো, আমরা তো কমন ফ্যাক্টর খুঁজতেছি, ছোটটার ফ্যাক্টর ছোটটার থেকে তো বড় হইতে পারে। মানে আমি এমন ফ্যাক্টর খুঁজতেছি যে দুইজনেরই ফ্যাক্টর, ছোটটারও ফ্যাক্টর, বড়টারও ফ্যাক্টর। এখন ছোটটার ফ্যাক্টর ছোটটার থেকে তো বেশি হতে পারে, ছোটটার ফ্যাক্টর অবশ্যই ছোটটার, বড় যে ছোটটার সমান হবে, ছোটটার থেকে ছোট হবে অথবা ছোটটার ছোট। যেমন খেয়াল করে দেখো 24 আর 54, এটার মধ্যে 24 হচ্ছে স্মলার, এবং 24-এর ফ্যাক্টর 24-এর পরে কিন্তু আর নাই। কিন্তু 24-এর পরে কিন্তু 54-র একটা ফ্যাক্টর আছে, ইনফ্যাক্ট দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে 27, একটা হচ্ছে 54। তাহলে যদিও 24-এর পরে আমি বড়টার একটা ফ্যাক্টর পেলাম যেটা 27, বাট ওটা আমার কাজে লাগে, কারণ ও কখনো ছোটটার ফ্যাক্টর হতে পারবে না, আর আমি তো কমন ফ্যাক্টর। সেই জন্য দুটোর মধ্যে ছোটটা নিলেই হবে। তাহলে আমরা প্রথমে মিন বের করে নিব, তাহলে মিনের মধ্যে আমরা কি করব, একটা এ লেস দেন বি হলে আমরা এ কে নিব, আর না হলে বি কে নিব। ঠিক আছে, তাহলে এ লেস দেন বি হলে এ কে নিব, আর নাহলে বি কে নিব। দুটোর মধ্যে যেটা ছোট সেটাকে। স্যার, ছোটটা কিংবা বড়টা আসলে মানে কোনোটা নিলে তো প্রবলেম হওয়ার কথা না, কারণ বড়টা নিলেও তো মানে সব বড়টা পর্যন্তই ক্যালকুলেট করবে, কিন্তু মানে রেজাল্ট তো ইনএফিশিয়েন্ট হবে, সেমই হবে। অ্যাকুরেসি চিন্তা করলে কোনো সমস্যা নেই, অ্যাকুরেসি চিন্তা করলে আমরা যে কোনোটা নিলেই হয়। বাট তুমি শুধু শুধু খাটবা কেন, যদি কাজে না লাগে তাহলে এফিশিয়েন্ট বানাতে হবে। এফিশিয়েন্ট বানাতে হলে ছোটটা নিলেই তো হয়ে যাচ্ছে, আমি ছোটটার পরে আর যাওয়ার তো দরকার নেই। সেটা হচ্ছে গিয়ে লজিক। বাট ইয়েস, তোমার সময় নাই, তুমি অত কিছু করতে পারছো না, তাহলে এখানে যে কোনো একটা বসিয়ে দিলে হবে, শুধু হয় এ কে বসায় দাও অথবা বি কে বসায় দাও, বসিয়ে দিবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা ছোট জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি একটা সংখ্যা 0 হয় তখন জিসিডি কত হবে। অর্থাৎ আমরা 24 এবং 0 এই দুটার জিসিডি বের করতেছি। এই দুটার জিসিডি কিন্তু 54 আর 0, এই দুটার জিসিডি কিন্তু 54। কেন, লজিকটা হচ্ছে যে 0 এমন একটা সংখ্যা, তার ফ্যাক্টর আসলে সবাই। ফ্যাক্টরের ডেফিনেশন কি, আমি তাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগশেষ যেন 0 হয়। তাহলে কেউ যদি 0-কে 24 দিয়ে ভাগ করে, 0-কে 24 দিয়ে ভাগ করে ভাগশেষ নিলাম, ভাগশেষ তো 0ই হবে, কারণ সংখ্যাটাই তো 0। তাহলে 0 এমন একটা সংখ্যা সবাইকে দিয়ে ভাগ যায়, কিন্তু 24 তো সবাইকে দিয়ে ভাগ যায় না। 24 সবচেয়ে বড় কাকে দিয়ে ভাগ যাবে, 24 নিজেকে দিয়ে।
তাহলে জিসিডি অফ 24 and 0 is 24, জিসিডি অফ 54 and 0 is, তার মানে একজন যদি 0 হয় অন্যজন হচ্ছে জিসিডি। তাহলে এইটা আমরা একটু বুদ্ধি করে একটা কোড লিখবো, আমরা একটু দেখি। তাহলে এখন আমরা পুরো প্রোগ্রামটা দেখি। তাহলে প্রথমেই আমরা সংখ্যা দুটা নিলাম ইনপুট, নেওয়ার পরে এই লাইনটা দেখো যে কোনো একজন যদি 0 হয়, যদি এ 0 হয় অথবা বি 0 হয়, যদি এ 0 হয় বি 0 হয় তখন অন্যজন হবে। তাহলে অন্যজন নেওয়ার উপায় কি, আমরা যদি যোগ করে দিই, যোগ করলে তো অন্যজন চলে আসবে, কারণ একজন তো 0 সাথে কোনো কিছু যোগ করলে তো অন্যটাই থাকে। আচ্ছা, আর যদি 0 না হয় কোনোটা, তখন এলস আমরা যা করতেছিলাম সেটা, তাহলে মিনিমাম বের করে নিব, মিনিমাম বের করে আমরা লুপ চালাবো, এবং আমরা ওখানে সি দিয়ে করেছি এখানে আই, তাহলে যেই আইটা দুইজনকেই ভাগ করে, এ মড আইও 0 এবং এন্ড ই মড আই 0, তাকে আমরা নিব, ঘুরে ঘুরে নিব, তারপর লাস্টে এটা ফিরি। ওকে, তাহলে মোটামুটি আমরা ফর লুপ শেষ করেছি। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা ফর লুপ? এবার আমরা যেটাতে যাব, আমরা ফিবোনাচি সিরিজ নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে, আমরা একটু ইনফাইনাইট লুপের কথা বলি। সো নর্মালি আমাদের অনেক সময় ইনফাইনাইট লুপ তৈরি করতে হয়। ইনফাইনাইট লুপ তৈরি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমরা জানি যে একটা লুপ তখনই এক্সিকিউশন বন্ধ করে যখন তার কন্ডিশনটা ফলস হয়ে যায়। কিন্তু তুমি যদি ওয়াইল লুপের মধ্যে এমন একটা কন্ডিশন লিখো যেটা জীবনেও ফলস হবে না, তাহলে তো এটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে, এটা চলতেই থাকবে চলতেই থাকবে, এর কোনো শেষ নাই। তো সেরকমই একটা, যে খেয়াল করে দেখো যে তোমাকে যদি বলে ইনফাইনাইট লুপ বানাও, তখন তুমি কি করবা, ওয়াইল এর মধ্যে দিলাম আমরা এরকম একটা 1 ইকুয়াল 1, অর্থাৎ 1 এর সমান কি, 1 তো সারা জীবনই 1 এর সমান, 1 যেহেতু 1 এর সমান, এটা তো চলতেই থাকবে, চলবে, এটা কোনো ফলস হওয়ার প্রশ্নই উঠবে না। আমরা ফর লুপে একটা বেশি অ্যাডভান্টেজ আছে, ফর লুপের কন্ডিশনে তুমি এরকম একটা অলওয়েজ ট্রু কন্ডিশন দিতে পারো, কিন্তু ফর লুপে একটা এডিশনাল অ্যাডভান্টেজ আছে, তুমি যদি কন্ডিশনটা ফাঁকা রাখো, সি ওটা ট্রু ধরে নেয়। ওয়াইল লুপে কিন্তু করে না, ফর লুপে করে। তার মানে আমরা কিন্তু এরকম করতে পারি, দেখো ইনফাইনাইট লুপ খুব সোজা, যে কন্ডিশনের জায়গাটা ফাঁকা। আর ফর লুপের কিন্তু এই জায়গা আগেই ফাঁকা রাখা যায়, অর্থাৎ তুমি যদি ইনিশিয়ালাইজেশন বাইরে করো, যেমন এখানে আমরা করেছি কাউন্ট ইকুয়াল টু 1, তাহলে তো ইনিশিয়ালাইজেশন বাইরে করলে এই জায়গাটা কিছু লিখতে হচ্ছে। আর এখানে হচ্ছে এক এক করে কমানোর কথা, এক এক করে কমানোরটা তো লুপের ভিতরেই দিয়ে দিয়েছি, তাহলে তুমি পুরো বডি হেডারটা ফাঁকাই রাখতে পারো। মেইন হচ্ছে যে কন্ডিশনের জায়গাটা ফাঁকা আছে, এটা লক্ষ্য করো, কন্ডিশনের জায়গাটা ফাঁকা থাকলেই এটা একটা ইনফাইনাইট লুপ, সি ধরে নেয় যে কন্ডিশন অলওয়েজ। আচ্ছা, এবার আমাদের আরেকটা লুপ ছিল, তোমাদের মনে আছে কিনা, যে ডু ওয়াইল লুপ। আমরা বলেছিলাম যে ডু ওয়াইল লুপ। তো ডু ওয়াইল লুপটা সাধারণত ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের পার্থক্য এরকম, ধরো ওয়াইল লুপে আমরা করি কি, প্রথমেই কন্ডিশন চেক করি, কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা স্টেটমেন্ট এক্সিকিউট করি। আর ডু ওয়াইল লুপে আমরা ডু কিওয়ার্ড দিয়ে শুরু করব, কিন্তু কন্ডিশন চেক করতেছি না। দেখো প্রথমে আমরা স্টেটমেন্ট লিখছি, তো স্টেটমেন্ট, এবং এর পরে এইখানে হচ্ছে কন্ডিশন। তাহলে ওয়াইল লুপের শুরুতেই কন্ডিশন, ডু ওয়াইল লুপে লুপ শেষ করে কন্ডিশন, তারপর একটা সেমিকোলন আছে। ওয়াইল লুপে কিন্তু কোনো সেমিকোলন নেই। আচ্ছা, তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কি হলো? পার্থক্য একটাই, ওয়াইল লুপে প্রথমেই কন্ডিশন চেক করে তারপরে স্টেটমেন্ট এক্সিকিউট করে, আর এখানে স্টেটমেন্ট এক্সিকিউট করে ফেলে তারপরে কন্ডিশন চেক। তাহলে তুমি যদি এমন একটা কন্ডিশন দাও যেটা শুরুতেই ফলস, তাহলে ওয়াইল লুপ এক্সিকিউটই করবে না। কিন্তু ডু ওয়াইল লুপ তো জানে না এটা শুরুতেই ফলস, সে কিন্তু একবার এক্সিকিউট করে ফেলবে।
করে তারপরে কন্ডিশন যখন চেক করবে তখন দেখবে যে ও এটা তো ফলস ছিল, বাট ততক্ষণে ইটস টু লেট, একবার এক্সিকিউশন হয়ে গেছে। ফলে এইটা কিন্তু একবার হলেও এক্সিকিউট করবে। তাহলে ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের মূল পার্থক্য, ওয়াইল লুপ একবারও এক্সিকিউশন নাও করতে পারে, কিন্তু ডু ওয়াইল লুপ গ্যারান্টিড যে কমপক্ষে একবার এক্সিকিউট করবে। এটা হচ্ছে কি দুজনের মধ্যে মূল পার্থক্য। তাহলে আমরা একটু ডু ওয়াইল লুপের ফর্মাল সিনট্যাক্স গুলো দেখি। তাহলে এটা হচ্ছে গিয়ে ডু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেখো কম্পালসারি, ওয়াইল লুপে কিন্তু কম্পালসারি ছিল না। ওয়াইল লুপে আমরা বলেছিলাম যে যদি একটা স্টেটমেন্ট হয় সেকেন্ড ব্র্যাকেট অপশনাল, না দিলেও হবে, কিন্তু একটার বেশি স্টেটমেন্ট হলে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিতেই হবে, কার্লি ব্রেসেস। কিন্তু ডু ওয়াইল লুপে কার্লি ব্রেসেস ইজ মাস্ট, অলওয়েজ তোমাকে দিতেই হবে। হ্যাঁ, তাহলে এটা তারপরে কন্ডিশন এবং সেমিকোলন। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা খেয়াল করো আর এই সেমিকোলনটা খেয়াল করো, এই দুটো কিন্তু এক্সট্রা। আমরা যদি লজিক ফ্লো ডায়াগ্রামের কথা বলি, লজিক ফ্লো ডায়াগ্রামটা এরকম আসে। ডু ওয়াইল লুপে প্রথমেই সে স্টেটমেন্ট এক্সিকিউট করে, স্টেটমেন্ট এক্সিকিউট করার পরে এসে কন্ডিশনটা চেক করে। কন্ডিশনটা ফলস হতে পারে, কন্ডিশনটা ট্রু হতে পারে। ফলস হলে তো বের হয়ে যাবে, কিন্তু ট্রু হলে ব্যাক করবে স্টেটমেন্টে। যদি ট্রু হয় স্টেটমেন্টটা আরেকবার এক্সিকিউট করবে। যতক্ষণ ট্রু থাকে ডু ওয়াইল ইট ইজ ট্রু। হ্যাঁ, ডু ওয়াইল ইট ইজ ট্রু, এভাবে চিন্তা করো, ওয়াইল দ্য কন্ডিশন ইজ ট্রু। আর কখন তাহলে এটা ব্রেক করবে? যখন কন্ডিশন ফলস হয়ে যাবে, তখন বের হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তারপর একটু অ্যানালাইসিস করব। এটা হচ্ছে ডু ওয়াইল লুপের একটা এক্সাম্পল। দেখো কাউন্টের মান 1, এরকম আসলো। আচ্ছা, তোমরা একটু চিন্তা করে বলো তো এখানে এটার আউটপুট কি হতে পারে, কত কত হবে? চ্যাট বক্সে একটু লেখার চেষ্টা করো। দেখো কাউন্টের মান শুরুতে 1, কাউন্টের মানগুলো কিন্তু প্রিন্ট করতেছে। কাউন্টের মান 1, তারপরে হবে 2, এভাবে করে যাচ্ছে। এখন কত থেকে প্রিন্ট করা শুরু করবে এবং কোথায় শেষ হবে, কি মনে হয় তোমার? স্যার 1 থেকে 5 পর্যন্ত অ্যান্সারটা হবে। 1 থেকে 5, অনেকে লিখতেছে 1 2 3 4 5 6, দুইজনে লিখেছে 6। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটু অ্যানালাইসিসটা দেখি। প্রথমেই কাউন্টের মান 1, তাহলে আমরা ফার্স্টে কাউন্টের মান প্রিন্ট করলাম। এখানে কাউন্ট, এটা আমরা একটু ট্র্যাক রাখি। প্রথমে 1, তাহলে ফার্স্টে 1 1 দিলাম। তারপরে কাউন্টের মান প্রিন্ট হলো, তাহলে 1 প্রিন্ট হলো। কাউন্ট প্লাস প্লাস, তাহলে এটা হয়ে গেল 2, 2 হয়ে গেল। এটা কিন্তু এখনো স্যাটিসফাই করে, এটা 2 লেস দেন অর ইকুয়াল টু 5। হ্যাঁ, 2 তো লেস দেন, তাহলে ব্যাক করলো। ব্যাক করে 2 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করে এটা হয়ে গেল 3, 3 তো এখনো স্যাটিসফাই করে, তাহলে ফিরে আসবে, ফিরে এসে 3 প্রিন্ট করবে। 3 প্রিন্ট করে এটা হয়ে গেল 4, তাহলে 4, 4 এর জন্য কন্ডিশন স্যাটিসফাই করে, ব্যাক করলো, 4 প্রিন্ট হলো। 4 প্রিন্ট হয়ে এটা হয়ে গেল 5, তাহলে এখন আবার 5 দিয়ে তুলনা করবো। হ্যাঁ, 5 এর জন্য তো 5 লেস দেন না হলো, 5 তো ইকুয়াল টু 5, তাহলে লেস দেন অর ইকুয়াল টু দিয়েছি, তাহলে আরেকবার আসলো, তাহলে 5 5 প্রিন্ট হলো। 5 প্রিন্ট হওয়ার পরে কাউন্ট প্লাস প্লাস, এটা হয়ে গেছে 6। এখন আমার কন্ডিশনের বাঁ পাশে আছে 6, ডান পাশে আছে 5, তাহলে 6 তো 5 এর থেকে ছোটও না সমানও না, বের হয়ে গেল। বের হয়ে গেলে তো 6 আর প্রিন্ট হবে না। খেয়াল করো এখানে কিন্তু 1 2 3 4 5ই প্রিন্ট হয়, কিন্তু কাউন্ট যোগ মানে লুপের বাইরে কিন্তু কাউন্টের ভ্যালু 6 হয়ে গেছে। তাহলে এর পরে লুপের বাইরে গিয়ে যদি আমরা কাউন্টের ভ্যালু প্রিন্ট করি বা কাউন্টের ভ্যালুটা ইউজ করি, তখন 6 ইউজ, ঠিক আছে? তাহলে এটা কিন্তু 1 থেকে 5ই প্রিন্ট। আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে আমরা নেগেটিভ ইনপুট নিব না,
সেটার জন্য কিন্তু ডু ওয়াইল লুপ বেস্ট। এই যে দেখো, আমরা যদি নেগেটিভ ইনপুট হলে আবার ইনপুট নেই, তাহলে ফার্স্টে আমরা কোনো দিকে না তাকিয়ে ডু ওয়াইল লুপের মধ্যে বললাম যে এন্টার এ পজিটিভ নাম্বার, তারপরে সে এখানে ইনপুট দিল, এখানে একটা ইনপুট পাচ্ছি, ইনপুটটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে সে আবার ফিরে আসবে, আবার বলবে যে এন্টার পজিটিভ নাম্বার, আবার ইনপুট নিচ্ছে, ওই জায়গাতেই কিন্তু ইনপুট দিচ্ছে, এন এর মধ্যেই বারবার ইনপুট দিচ্ছে। তাহলে তাকে সুযোগ দিচ্ছি, যদি পজিটিভ নাম্বার ইনপুট দিতে পারে তখন লুপ থেকে বের। তাহলে দেখো এখানে ডু ওয়াইল লুপ প্রেফারেবল ওয়াইল লুপের থেকে। কেন? কারণ আমার তো কমপক্ষে একবার হলেও ইনপুট নিতে হবে। তাহলে একবার যদি নিতে হয় তাহলে তো আমি ওয়াইল লুপ দিয়ে পারছি না, আমাকে ডু ওয়াইল লুপ। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের ডু ওয়াইল লুপ বেটার হবে। কারণ হচ্ছে যে যে কমপক্ষে একবার হলেও আমি ইনপুট না নিয়ে কি করে বুঝবো নেগেটিভ হচ্ছে, একবার হলেও ইনপুট নিতে হবে। আচ্ছা, আমরা ডু ওয়াইল লুপ দিয়ে আরো কিছু প্রবলেম করি। আমরা ফ্লো ডায়াগ্রামের পাশাপাশি দুটো দেখি যে ওয়াইল লুপে কি হয়। আগে কন্ডিশন চেক করে, কন্ডিশন স্যাটিসফাই করলে স্টেটমেন্ট এক্সিকিউট করে ফেরত আসে, যতক্ষণ কন্ডিশন স্যাটিসফাই করে চলতে থাকে মানে বের হয়। আর ডু ওয়াইল লুপ আগেই স্টেটমেন্ট এক্সিকিউট করে ফেলছে, তারপরে কন্ডিশন চেক। Write down a program that prints the digits of a number in a reverse. আমরা এরকম একটা প্রবলেম করেছিলাম, আমাদের মনে আছে কিনা, সেই প্রথম দিকে। সেখানে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে 4 ডিজিটের একটা নাম্বার, এটাকে রিভার্স প্রিন্ট করতে হবে। এই প্রবলেমে কিন্তু বলা নাই কয় ডিজিটের নাম্বার, এটা 3 ডিজিটের হতে পারে, 5 ডিজিটের হতে পারে, 10 ডিজিটের হতে পারে। এটা একটু অন্য রকমের প্রবলেম। সংখ্যাটা যাই হোক না কেন, তার মধ্যে যতগুলো ডিজিট থাকুক না কেন, আমাকে উল্টো করে প্রিন্ট করতে। যেমন যদি এরকম 6457 থাকে, আমাকে প্রিন্ট করতে হবে 7546। আমার যদি শুধুমাত্র 2 ডিজিটও থাকতো, মনে করো 75 ইনপুট হয়েছে, তখন আমাকে 57। তাহলে এটা কি করা যায়, সেটা হচ্ছে যে আমরা এরকম করবো, আমরা জানি যে ধরা যাক 4 ডিজিটের সংখ্যা, তাহলে প্রথমে তুমি স্ক্যান করবে, তাহলে এন এর মধ্যে আসলো 6457। এখন এক সেকেন্ড, ওকে, তাহলে 6457 এইটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, 6457 ছিল, দেখো আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে তোমরা আগেও খেয়াল করেছিলা যে এখানে এরকম একটা কিছু আসে। তাহলে কি দাঁড়ালো, ভাগশেষের মধ্যে 7 আর ভাগফলের মধ্যে 645। 10 দিয়ে ভাগ করলে এটা স্প্লিট হয়ে গেল, একটা ডিজিট ভাগশেষে চলে গেল, বাকি 3 ডিজিট ভাগফলে চলে গেল। আচ্ছা, আমি যখনই ভাগশেষটা পেয়ে গেলাম, এটা যদি প্রিন্ট করে ফেলি, তাহলে কি হবে, রাইট মোস্ট ডিজিটটা সবার আগে দেখা যাবে। আমি তো রিভার্স ওয়েতে দেখতে চাই, তাতে তাই করা উচিত। আমরা প্রথমে করব কি, এন এর মধ্যে যাই থাকুক না কেন, ওটাকে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ নিব। ভাগশেষটা আমরা এখানে নিয়ে নিলাম, রিমাইন্ডার, এবং ভাগশেষটার সাথে সাথে প্রিন্ট করে ফেললাম। ঠিক আছে, তাহলে ভাগশেষটা আমরা প্রিন্ট করে ফেললাম।
করার পরে এরপরে খেয়াল করো যে এন কিন্তু 4 ডিজিটই রয়েছে। যদিও আমি ভাগশেষ প্রিন্ট করেছি, তাহলে কিন্তু এন এর ক্ষতি হয় নাই, কারণ আমি এন কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা শুধু নিয়েছি। এন 4 ডিজিটের 6457 ছিল, ওইটাই রয়ে গেছে। তো ওইটা তো আর আমার লাগবে না। এখন তো রাইটমোস্ট ডিজিট বাদ দিয়ে 3 ডিজিটের যে সংখ্যাটা সেটাকে লাগবে। তাহলে আমরা যেটা করব, এন কে আবার 10 দিয়ে ভাগ করব। এবার ভাগফল নিব। ভাগফল নিলে 3 ডিজিটের অংশটা পাওয়া যায়। 4th ডিজিট চলে গেছে, তাহলে আমার আর 3 ডিজিট ওকে দরকার। ওইটা আমরা এন এর মধ্যে অ্যাসাইন করব। এটা বোঝা গেল? তাহলে একটা ডিজিট কিন্তু আমি প্রিন্ট করে ফেলছি, তাহলে বাকি অংশটা দরকার। বাকি অংশ পাবো কিভাবে? এন কে এবার 10 দিয়ে ভাগ করে ভাগফল নিব। আচ্ছা, নেক্সট হোয়াট? নেক্সট আবার একই কাজ করতে হবে, কারণ এন এর মধ্যে যদি এখন 645 থাকে, এটাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে দেখা যাবে এরকম আসতেছে। তাহলে ভাগ শেষে 5, আবার ওই একই ঘটনা। তাহলে এইটা আমি বারবার করতে থাকবো, রিপিটেডলি। তাহলে একে আমরা একটা ডু ওয়াইল লুপের আন্ডারে দিয়ে দিতে পারি। ডু ওয়াইল কতক্ষণ করব? দেখো, এন এর থেকে আমি যখন একটা ডিজিট বের করে নিলাম, সে 4 ডিজিট থেকে 3 ডিজিটে নেমে আসবে। আমি যখন আরেকটা বের করে ফেলবো, 2 ডিজিটে নেমে আসবে। আরেকটা বের করবো 1 ডিজিটে, ওইটাকেও বের করে নিলে 0-তে নেমে আসবে। সে ভ্যানিশ হয়ে যাবে, তার ভিতরে কিছু নাই। তাহলে যতক্ষণ না এন 0 হচ্ছে বা 0-র থেকে বেশি থাকে, ততক্ষণ আমাকে এই কাজটা করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লিট প্রোগ্রাম। এন নট ইকুয়াল টু 0 বা এন গ্রেটার দেন 0 সেটা দিলেও হবে। যাই দাও, একই ঘটনা, যে এন 0 হয় নাই, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, গ্রেটার দেন 0 মানে এখনো তার ভিতরে ডিজিট আছে, আমার এটাকে প্রিন্ট করতে। তাহলে দেখো, এটা কিন্তু মোর জেনারিক। 2 রকমের প্রবলেম থাকতে পারে। তোমাকে আগে থেকে বলে 4 ডিজিটের সংখ্যা, তাহলে ওটা একটু লাইফ ইজি হয়ে গেল। 4টা ডিজিট বের করে রাখতে হবে, তাহলে 4টা ভ্যারিয়েবল নিবি। এখানে কিন্তু আমাকে বলা নাই কয়টা ডিজিট। 2 ডিজিট হতে পারে, 5 ডিজিট, 6 ডিজিট, 10 ডিজিট, যাই হোক না কেন সেটাকে রিভার্স আকারে দেখা, রিভার্স প্রিন্ট। আচ্ছা, তোমরা এটা বুঝলা? তোমাদেরকে একটু চিন্তা করার সুযোগ দিই। ধরা যাক আমরা ইনপুট দিয়েছি এরকম, এবং এটা রিভার্স করলে কি হবে আমরা দেখতে চাই এরকম। আমাদের এই প্রোগ্রামে কি চেঞ্জ করতে হবে? অর্থাৎ পজিটিভ সংখ্যা হলে তো এটা কাজ করবে বোঝা যাচ্ছে, নেগেটিভ সংখ্যা হলে কাজ করবে কি? যেখানে একটু বুদ্ধি করে বলতে পারো কিনা, যদি নেগেটিভ দেয় তাহলে কি করবো? স্যার অ্যাবসলিউট ভ্যালু। ইয়েস, মানে নেগেটিভ নিয়ে তো আমার আগানোর দরকার নাই, নেগেটিভটাকে পজিটিভ বানায় ফেলতে হবে। তবে তার আগে একটা মাইনাস চিহ্ন প্রিন্ট করে নিতে। তাহলে আমরা ইনপুট পাওয়ার পরে এই কাজটা করবো। আমরা এই চেক করবো যে যদি এন লেস দেন 0 হয়, তাহলে প্রথমে একটা প্রিন্ট করব মাইনাস। তারপরে যেটা করব, এন কে -1 দিয়ে গুণ করবো, পরে এটাকে পজিটিভ বানায় ফেলবো। তাহলে -647, কিন্তু আর এখন -647 নাই, +647 নিয়ে গেছে। সেটাকে এখন রিভার্স করা। বুঝা গেল বিষয়টা? ওকে, তাহলে ডু হোয়াইল লুপ দিয়ে আমরা আরেকটা প্রবলেম করি। স্যার ওই মাইনাসেরটা আর একবার একটু বলবেন? আচ্ছা, মাইনাস মাইনাস হলে আমাকে কি প্রিন্ট করতে হবে এটা আগে খেয়াল করো। অর্থাৎ আমার যদি ইনপুট দেয় এরকম নেগেটিভ, সেই ক্ষেত্রে আমাকে আউটপুটে দেখাতে হবে -7546। তো আমাদের এই প্রোগ্রাম 6457 কে উল্টো করে দেখাতে পারে,
কিন্তু নেগেটিভ হলে পারে না। সমস্যাটা কি? সমস্যা একটাই, যে নেগেটিভ হলে নেগেটিভকে যদি আমি পজিটিভ বানাই তারপরে এইটুকু চালাই, তাহলে তো আবার পারবে, তাহলে তো সমস্যা নাই। কারণ খেয়াল করে দেখো যে 6457 হলে আমি দেখাবো 7546, আর -6457 হলে আমি দেখাবো -7546। শুধু একটা মাইনাস চিহ্ন আসতেছে, আর তো কোনো সমস্যা নাই, বাকি অংশ তো এটারই উল্টাটা। তো সেটাই করতে হবে। আমরা করব কি, যে যদি ইনপুট নেগেটিভ হয় তাহলে প্রথমে একটা মাইনাস চিহ্ন প্রিন্ট করব, আমি তো মাইনাস চিহ্নটা আসবে না। আর কি করব, নেগেটিভ সংখ্যাটাকে পজিটিভ বানাই। পজিটিভ বানায় যদি লুপ চালাই, লুপটা কিন্তু চলবে। নেগেটিভ বানিয়ে চালালে কিন্তু চলবে না, কারণ আমি তো ভাগ করতেছি, ভাগ করে ভাগশেষ টাগশেষ এগুলো সবই নেগেটিভ চলে আসবে। নেগেটিভ সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষও কিন্তু নেগেটিভ। সেই জন্য আমাকে করতে হবে কি, দুইটা কাজ। এন নেগেটিভ হলে এন পজিটিভ বানাতে হবে, মেক এন পজিটিভ। আর এটা হচ্ছে প্রিন্ট নেগেটিভ সাইন, নেগেটিভ চিহ্নটা প্রিন্ট করতে, তারপরে এই লুপটা চালাবো। এই দুইটা কাজই করেছিলাম আমি। তাহলে এন কে পজিটিভ বানাবো কিভাবে? -1 দিয়ে গুণ করলে, একটা নেগেটিভ সংখ্যাকে কেউ যদি -1 দিয়ে গুণ করে তাহলে তো নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, আর তার ভ্যালু চেঞ্জ হবে না। -1 যেহেতু 1 দিয়ে গুণ করছে, আর মাইনাস চিহ্নটাকে প্রিন্ট। আচ্ছা, ডু while লুপ দিয়ে আমরা আরেকটা প্রবলেম করি, সেটা হচ্ছে রাইট ডাউন এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস নাম্বার অফ ডিজিটস অফ এ নাম্বার n। তাহলে আমাকে একটা সংখ্যা দিল, সংখ্যা দিয়ে বললো যে দেখো তো এটার মধ্যে কয়টা ডিজিট আছে। তো এখন সংখ্যা তো যে কোনোটা হতে পারে, এরকম 6457 হতে পারে। তাহলে 6457 হলে আমরা বলবো এটার মধ্যে 4টা ডিজিট আছে। যদি 645 হতো তাহলে আমরা বলতাম এটার মধ্যে 3টা ডিজিট আছে। যদি শুধু 6 হতো আমরা বলতাম একটা ডিজিট আছে। ইভেন শুধু 0 হলেও একটা ডিজিট আছে, 0 ইজ অলসো এ ডিজিট। কেউ কি বলতে পারবা এটা কিভাবে করা যায়? কয়টা ডিজিট আছে? আমরা আগের প্রবলেমে একটু ফিরে যাই। আগের প্রবলেমে যদি তোমাকে আমরা জিজ্ঞেস করি যে এই লুপটা কতবার চলবে, এই ডু while লুপটা কতবার চলবে, তার অ্যান্সার হবে যতটা ডিজিট আছে ততবার চলবে। কারণ আমরা প্রতিবার তো একটা করে ডিজিট খুলে নিয়ে আসছি ডান দিক থেকে। প্রথমে এই রাইট মোস্ট ডিজিটটাকে বের করে ফেলছি, তারপরে নেক্সট রাইট মোস্ট, তারপরে নেক্সট রাইট মোস্ট করে হচ্ছে। তাহলে এই লুপটা যতবার চলবে ততগুলো ডিজিট আছে, বা উল্টা ভাবে যতগুলো ডিজিট আছে লুপ ততবার চলবে। তাহলে আমরা যদি একটা কাউন্টার নেই, শুরুতে 0, লুপ একবার চললে কাউন্টার বাড়াবো, লুপ আরেকবার চললে কাউন্টার আরেক বাড়াবো, লুপ চললেই এক এক করে বাড়াতে থাকবো। তাইলেই তো আমরা পরে ওই কাউন্টারটার দিকে তাকালে বুঝতে পারবো যে লুপটা কয়বার চলেছে, আর সেখান থেকে আমরা ডিসিশনে আসতে পারবো ও এটাতে তো এতগুলো ডিজিট আছে, আর নাহলে লুপ এতবার চললো কেন। এই সিম্পল কাজটা করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ইনপুট নিলাম স্ক্যানএফ, এরপরে তুমি একটা কাউন্টার নিলা 0, সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করে ছোট করে ফেললাম, একবার ভাগ করলাম একটা ডিজিট বাদ দিয়ে দিলাম, আরেকবার ভাগ করলে আরেকটা ডিজিট বাদ যাবে। যেহেতু আমি একটা ডিজিট ফেলে দিয়েছি তাহলে কাউন্টারের মান 1 বাড়াই দিই, তারপর ঘুরে এসে আবার 10 দিয়ে ভাগ করবো, কাউন্টারের মান বাড়াবো। তাহলে পুরো জিনিসটাকে আমরা একটা ডু while লুপে নিয়ে আসি। আর কন্ডিশন কি দিব, n নট ইকুয়াল টু 0 বা গ্রেটার দেন 0 যাই দাও। তাহলে আমরা যতক্ষণ না একটা একটা করে ডিজিট বের করছি, তাহলে একটা সময় তো সে 0-তে নামতে বাধ্য, 0-তে নেমে গেলে আমাদের বের হয়ে চলে যাবে। এটা হচ্ছে কি
আমরা পুরো প্রোগ্রামটা একবার এখানে দেখি। কাউন্টার নিলাম 0, n কে 10 দিয়ে ভাগ করে ছোট বানালাম, একবার ভাগ করেছি এই জন্য 1 বাড়ালাম, আরেকবার ভাগ করলে আরেক বাড়বে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের লুপ শেষ। এখন আমরা নেস্টেড লুপে যাব। তোমাদেরকে একটু 1 মিনিট একটু গ্যাপ দিচ্ছি। এর ফাঁকে আমরা একটু ইয়ে করতে পারি, রোল কল করে নিতে পারি, তাহলে হয়তো তোমাদের একটু ব্রেনটা একটু রেস্ট পাবে। তাহলে লেটস মেক দ্য রোল কল। আবার আমরা ব্যাক করব। স্যার ক্লাস রেকর্ডটা কি প্রোভাইড করবেন? হ্যাঁ, প্রোভাইড করবো, প্রোভাইড না করার তো কারণ নেই, আমরা তো রেকর্ড করলাম। তো রেকর্ডিংটা আমরা পজ রাখি। যেমন আমরা যদি ইফের ভেতরে আবার ইফ দেই, বা ইফের ভেতরে সুইচ কেস দিলাম, সুইচ কেসের ভেতরে সুইচ কেস দিলাম, সুইচ কেসের ভেতরে ইফ দিলাম, এটা কিন্তু নেস্টিং, ব্রাঞ্চিং এর নেস্টিং। তাহলে লুপের নেস্টিং হচ্ছে লুপের ভেতরে লুপ। মনে করো ফর লুপের ভেতরে ফর লুপ, ওয়াইল লুপের ভেতরে ওয়াইল লুপ, ইভেন ইন্টারমিক্স হলেও ঠিক আছে। ফর লুপের ভেতরে ওয়াইল লুপ দিয়ে দিলাম, এটাও নেস্টিং। ওয়াইল লুপের ভেতরে আবার ফর লুপ দিলাম, এটাও নেস্টিং। এইরকম মানে লুপের ভেতরে লুপ থাকলেই সেটাকে নেস্টিং বলা হয়। তাহলে একটা লুপের ভেতরে যখন আরেকটা লুপ, তখন আমরা ওয়ান লেভেল অফ নেস্টিং বলব। আচ্ছা, ধরো একটা ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপ, সেটার ভেতরে আরেকটা ফর লুপ, তাহলে এটা 2 লেভেল অফ নেস্টিং। এইভাবে যেতে যেতে সি সর্বোচ্চ 7 লেভেল অফ নেস্টিং সাপোর্ট করে। স্ট্যান্ডার্ডে বলা আছে যে কোনো কম্পাইলারকে কমপক্ষে 7 বার নেস্টিং করতে দিতে হবে। এর থেকে বেশি হতে পারে, কোনো কোনো কম্পাইলার সাপোর্ট করতে পারে, বাট ম্যান্ডেটরি না, কিন্তু 7 বার গ্যারান্টি অবশ্যই করতে পারবে। আচ্ছা, এখন আমরা খুব ছোট সহজ নেস্টিং দিয়ে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। তারপরে নেস্টিং দিয়ে আমরা প্রবলেমও সলভ করতে পারি, সেটাও আমরা দেখব। বাট আপাতত আমরা আজকে মূলত নেস্টিংটা অ্যানালাইসিসটাই দেখবো। তো অবভিয়াসলি যদিও 7 লেভেলের নেস্টিং সাপোর্ট করে, কিন্তু ইন রিয়েল লাইফ বা আমরা যদি অ্যালগরিদমিক প্রবলেম চিন্তা করি, সর্বোচ্চ 3 লেভেল বা 4 লেভেল, এটা দিয়ে কিন্তু পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স প্রবলেমটাও সলভ করে ফেলার পর এরপরে আসলে নেস্টিং লাগার কথা না। 3 levels or 4 levels should be good enough. তাহলে আমরা 1 লেভেলের নেস্টিং থেকে আমরা একটু অ্যানালিসিস করি। ধরা যাক তোমার সামনে এরকম একটা লুপ চলে আসে। দেখো একটা ফর লুপ, তার ভেতরে আরেকটা ফর লুপ, এবং দ্বিতীয় ফর লুপের ভেতরে একটা প্রিন্টএফ, আর দ্বিতীয় ফর লুপের বাইরে আরেকটা প্রিন্টএফ। খেয়াল করে দেখো যে এই প্রিন্টএফটা এই ফর লুপের ভিতরে, আর এর বাইরেও একটা প্রিন্টএফ আছে। তাহলে এর বাইরে কিন্তু এই ফর লুপটার ভেতরে কিন্তু আবার। আচ্ছা, এরকম একটা লুপ প্রথমে খেয়াল করো যে এই লুপটা, একটা লুপকে আমরা বলবো আউটার লুপ, আর একটাকে বলবো আমরা ইনার লুপ। যেমন দেখো আই দিয়ে যে লুপটা লিখেছি সেটা হচ্ছে আউটার লুপ, আর জে দিয়ে যে লুপটা লিখেছি সেটা হচ্ছে ইনার লুপ। সেকেন্ড অবজারভেশন, আউটার লুপটা কন্ট্রোল হচ্ছে আই দিয়ে, ইনার লুপটা কন্ট্রোল হচ্ছে জে দিয়ে। তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে দুইটা লুপ যদি নেস্টেড অবস্থায় থাকে, কখনো একই ভ্যারিয়েবল দিয়ে দুটোকে কন্ট্রোল করা যাবে না। একটাকে আমরা আই দিয়ে করব, আরেকটাকে আমরা জে দিয়ে করব। একই ভ্যারিয়েবল দিয়ে দুইটাকেই চালানো যাবে না, তাহলে কিন্তু উল্টাপাল্টা লেগে যাবে।
ওখানেও লিখলা ফর i ইকুয়াল টু 1 i লেস দেন ইকুয়াল টু 3, নিচেও লিখলা ফর j ইকুয়াল টু 1 না লিখে ফর i ইকুয়াল টু 1 i লেস দেন সব উল্টা পাল্টা হয়ে যাবে। এই লুপ ঠিক মতো কাজ করবে না। ওকে, তাহলে এইরকম লুপ আমরা অ্যানালাইসিস করব কিভাবে? খুব সহজ, খুব একটা ঝামেলা নাই। তুমি যখনই পেলা ফার্স্টে আউটার লুপে কনসেন্ট্রেট করবা। আউটার লুপের ভেতরে যা কিছু আছে ওটা দেখারই দরকার নেই। তুমি প্রথমে ভুলে যাও যে তোমার লুপের ভেতরে লুপ আছে। তুমি করবা কি, আউটার লুপের ভেতরের অংশটা একটা ব্ল্যাক বক্স চিন্তা করো। ঠিক আছে, এরকম একটা ব্ল্যাক বক্স, এর ভিতরে কি আছে আমার জানার দরকার নেই। আমি শুধু এটাই জানি যে একটা লুপের ভেতরে যা থাকে এটা বারবার এক্সিকিউট, এইটুকু কনসেপ্ট হলে আমার হবে। তাহলে খেয়াল করে দেখো, তোমাকে যদি প্রশ্ন করে যে এটা কতবার হবে, আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, যেটা বলছিলাম যে ভিতরে যদি ব্ল্যাক বক্স হয় আমরা জানি যেটা বারবার রিপিট হয়, তাহলে এই ফর লুপ ভেতরের এই বক্সটাকে কয়বার এক্সিকিউট করবে। তোমাকে যদি এটা প্রশ্ন করে যে এই বক্সটা কয়বার এক্সিকিউট হবে, তার অ্যান্সার হচ্ছে 3বার। কেন? আমরা দেখতেছি i ইকুয়াল টু 1, i লেস দেন অর ইকুয়াল টু 3, i প্লাস প্লাস। তাহলে i এর মান 1 নিয়ে একবার, i এর মান 2 নিয়ে একবার, i এর মান 3 নিয়ে একবার। 1 নিয়ে একবার, 2 নিয়ে একবার, 3 নিয়ে একবার। যে i এর মান 4 হয়ে যাবে, আউটার লুপ কিন্তু আর এক্সিকিউট করবে না, বের হয়ে যাবে। তো আউটার লুপ বের হওয়া মানে কিন্তু লুপ শেষ। আচ্ছা, এরপরে i ইকুয়াল টু 1 নিয়ে সে যখন ভেতরে ঢুকবে তখন কি ঘটবে এটা আমরা দেখি। তারপরে আমরা চিন্তা করবো i ইকুয়াল টু 2 নিয়ে কি হবে, i ইকুয়াল টু 3 নিয়ে। i ইকুয়াল টু 1 নিয়ে সে ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে দেখলো যে এখানে আরেকটা লুপ। তার মানে বড় বক্সের ভেতরে আবার একটা ছোট বক্স চিন্তা করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ছোট বক্স। তাহলে এই লুপের সাপেক্ষে এই ছোট বক্সটা এখন বারবার এক্সিকিউট হবে। কয়বার এক্সিকিউট হবে দেখো, 2বার। কারণ জে এর মান 1, জে লেস দেন অর ইকুয়াল টু 2, জে প্লাস প্লাস। তাহলে জে এর মান 1 নিয়ে একবার, আর জে এর মান 2 নিয়ে একবার। i এর মান কিন্তু 1ই রয়ে গেছে, খেয়াল করে দেখো, i এর মান 1 আর জে এর মান 1 নিয়ে ওটা ছোট বক্সটা একবার এক্সিকিউট হবে, জে এর মান 2 নিয়ে ছোট বক্সটা আরেকবার এক্সিকিউট। আর ছোট বক্সটা যখন এক্সিকিউট হয় তখন কিন্তু স্কাই ইজ দ্য লিমিট প্রিন্ট, স্কাই ইজ দ্য লিমিট প্রিন্ট। একবার, দ্বিতীয়বার, 2বার প্রিন্ট। এই অবস্থায় ইনার লুপ শেষ, বের হয়ে আসলো। বের হয়ে এসে এই বড় বক্সের ভিতরে আরেকটা কাজ আছে, ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার প্রিন্ট করা। তাহলে দি ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার, এটা প্রিন্ট। এই গেল i ইকুয়াল টু 1 এর জন্য, জাস্ট সিম্পলি i ইকুয়াল টু 1 এর জন্য এই কাজটা হলো। এবার বাইরে আসলো, i এর মান কি আবারও ব্ল্যাক বক্সটা এক্সিকিউট হবে এবং i এর মান 2 নিয়ে এবার ভেতরে যাবে। i এর মান 2 নিয়ে যখনই ভেতরে গেল তখন কি দেখতে যে আরেকটা লুপ এবং তার ভিতরে আবার ছোট বক্স। তাহলে ছোট বক্সটা এক্সিকিউট হবে, ছোট বক্সটা 2বার। তাহলে স্কাই ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট 2বার। এই লুপ শেষ, দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার, এটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে বড় বক্সের কাজ শেষ, আবার ফিরে আসবে i ইকুয়াল টু 3 নিয়ে একবার। তাহলে স্কাই ইজ দ্য লিমিট, আবার ছোট বক্সের ভিতরে বড় বক্সের ভিতরে ছোট বক্স 2বার এবং বাইরের এটা। তাহলে খেয়াল করে দেখো যে বড় বক্সের ভিতরে এই 3টা কাজ আছে। তাহলে এই 3বার i ইকুয়াল টু 1 নিয়ে একবার, i ইকুয়াল টু 2 নিয়ে একবার, i ইকুয়াল টু 3 নিয়ে। যখন i ইকুয়াল টু 1 নিয়ে ঢুকেছে, এটা 2বার কেন হলো? কারণ j ইকুয়াল টু 1 নিয়ে একবার আর 2 নিয়ে একবার। আবার এটা 2বার কেন হলো? j ইকুয়াল টু 1, j ইকুয়াল টু 2, ইনার লুপের কারণে। j ইকুয়াল টু 1, j ইকুয়াল টু।
সো আউটার লুপের কারণে পুরো গোটা জিনিস 3 বার হবে, আর ইনার লুপের কারণে এই গোটা জিনিসের ভেতরের একটা অংশ 2 বার করে হচ্ছে। এখন তুমি ভেতরে ঢুকতেছো, ভেতরেরটা এক্সিকিউট না করে কিন্তু আর বাইরে আসা যাচ্ছে। আউটার লুপ নিয়ে আউটার লুপ থেকে ইনার লুপে যাবা, ইনার লুপ শেষ করে দেন কিন্তু পরের অংশে আসতে হবে, এটা খেয়াল রাখো। আচ্ছা, আমরা যদি স্কাই দ্য লিমিট বা দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার এগুলো যদি প্রিন্ট না করতাম, আমরা যদি আই আর জে এর মান প্রিন্ট করতাম, তাহলে কি দাঁড়াতো সেটা একটু দেখি আমরা। তাহলে খেয়াল করে দেখো যে আই এর মান 1 নিয়ে সে একবার যাবে, আই এর মান 1 নিয়ে ভেতরে আসলো, ভেতরে এসে কিন্তু জে এর মান 1, জে এর মান 2 হচ্ছে। তাহলে জে এর মান 1, জে এর মান 2 দুইটার জন্য কিন্তু প্রিন্ট করবে। তাহলে খেয়াল রাখো যে আই এর মান 1 ফ্রিজ হয়ে গেছে, আমাদের প্রিন্ট হচ্ছে কি আই আর জে। তাহলে আই এর মান 1 আর জে এর মান 1 নিয়ে যে ভিতরে ঢুকবে 1 1 প্রিন্ট হবে। আই এর মান 1 রেখে আবার সেকেন্ড টাইম ঢুকবে, তাহলে কিন্তু 2 প্রিন্ট হবে। তাহলে আই এর মান 1 নিয়ে যখন ভেতরে ঢুকলো, আই এর মান চেঞ্জ হলো না, কিন্তু জে এর মান চেঞ্জ হলো। এই একটা এপিসোড কমপ্লিট। এবার নেক্সট এপিসোড, তারপরে আউটার লুপে যাবে এবং আউটার লুপ থেকে আবার আই এর মান 2 নিয়ে ঢুকবে, তখন আই এর মান কিন্তু 2 তে ফ্রিজ। তাহলে 2 রেখে আবার 1, 2 রেখে 2, আরেকটা এপিসোড। লাস্ট আই এর মান 3 নিয়ে আরেকবার ঢুকবে, তাহলে 3 নিয়ে একবার, 3 নিয়ে 2, এই এরকম ভাবে কিন্তু এক্সিকিউশন। এটা কি বুঝে গেল? সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা একেবারে শেষ অংশে চলে আসছি, আমরা একটু একটা জিনিস ডেমো দেখবো, সেটা করে আমরা শেষ করবো আজকে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই যে আমরা কতগুলো সংখ্যা প্রিন্ট করতেছি 1 2 3, এরকম সংখ্যা প্রিন্ট করার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি হতে পারে? তোমরা কি একটু বলতে পারবা যে কোথায় কাজে লাগতে পারে? এই যে কতগুলো সংখ্যা প্রিন্ট হচ্ছে 1 2 3 বা 1 1 1 2 1 3, এনি আইডিয়া? দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এইটা, এটা কি কখনো তোমরা চিন্তা করেছো কিনা, আমাদের ডিজিটাল আমাদের ক্লক থাকে, রাইট? ক্লক কি হয়? দেখো এরকম করে কতগুলো সংখ্যা প্রিন্ট করছে, 1 2 3 4 5 6 হয়ে করে যাচ্ছে। এরকম 60 সেকেন্ড হয়ে গেলে হয়ে যাবে 1 মিনিট, তারপরে আবার হবে, তারপরে এরকম 60 মিনিট হয়ে গেলে হবে 1 ঘন্টা। অর্থাৎ আমরা যদি ডিজিটাল ক্লক চিন্তা করি, হ্যাঁ, ডিজিটাল ক্লক গুলো দেখতে কিরকম হয়, যে আমরা যদি ডিজিটাল ক্লক, দেখো 3টা ডিজিট থাকে, 3টা ঘর থাকে, একটা হচ্ছে ঘন্টা, একটা হচ্ছে মিনিট, আর একটা হচ্ছে সেকেন্ড। এই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে কি করব? হ্যাঁ, হুবহু এরকম একটা জিনিস, যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, এবং মাঝখানে হচ্ছে কি আমাদের কোলন, কোলন চিহ্ন থাকতে হবে, কোলন চিহ্ন না থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ডিজিটাল ক্লক আমরা একটু করি। তাও আমাকে একটু সময় দাও, আমি একটু কোড ব্লকসটা নিয়ে। ওকে, তাহলে আমরা এখন দেখি এটা করার জন্য কি করতে হবে। প্রথমে খেয়াল করো যে সংখ্যা প্রিন্ট হচ্ছে কিছু, কত থেকে কত, একটা ক্লকের মধ্যে 0 থেকে 59 প্রিন্ট হয়। আমরা যদি প্রথমে সেকেন্ডের অংশটা চিন্তা করি, এখানে সেকেন্ড আছে 36 সেকেন্ড, তাহলে এটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে, আমরা মেইনের মধ্যে টেকনিক্যালি জাস্ট সিম্পলি একটা লুপে কতগুলো সংখ্যা প্রিন্ট করব। ধরো ইন্ট সেকেন্ড, তাহলে একটা লুপ লিখে ফেলি আমরা, ফর s equal to 0, s is less than 59, s plus plus, printf %d
এস, তাহলে সেকেন্ডের ডিজিটটা প্রিন্ট হবে। আমরা একটু রান করে দেখি কি দাঁড়াচ্ছে। তাহলে দেখো 58 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা 60 পর্যন্ত, 59 পর্যন্ত যেতে হলে লেস দেন 60 দিতে হবে, আমরা ইকুয়াল টু দেই নাই। তাহলে এখানে দেখো সেকেন্ডের ডিজিট গুলো প্রিন্ট হয়েছে, কিন্তু বাজে ভাবে। হ্যাঁ, হয়েছে যে বোঝা যাচ্ছে কিনা, আমি একটু গ্যাপ দিলাম, স্পেস দিলাম। দেখো ওই সেকেন্ডের ডিজিট, পসিবল ডিজিট কি হতে পারে, 0 1 2 3 59 পর্যন্ত সবগুলোই প্রিন্ট হয়েছে। কিন্তু এরকম অদ্ভুত ঘড়ি তো কেউ দেখে নাই। হ্যাঁ, তো সবগুলো সেকেন্ড একবারে প্রিন্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ প্রবলেম। আরেকটা প্রবলেম কি দেখো, যে সেকেন্ডের ডিজিটটা সেকেন্ডের কাটা ঘরটা 2 ডিজিটে প্রিন্ট হওয়ার কথা, 10 11 12। এখানে এগুলো কিন্তু 1 ডিজিটে প্রিন্ট হয়েছে। তাহলে 2 ডিজিটে প্রিন্ট করতে হলে কি করতে হবে, %2d দিলে 2 ডিজিটে প্রিন্ট হয়, কিন্তু 0 বসে না কিন্তু। তাহলে তুমি যদি এরকম লিখো %02d, তখন এই জিনিসটা হবে, দেখো যে সবই 2 ডিজিটে প্রিন্ট হচ্ছে, 10 11 12 13 0 আর 0 0 0 1 0 2 0 9 সবই 2 ডিজিট প্রিন্ট হচ্ছে। তাহলে এখন আমার স্পেসটা দরকার নাই, আমরা এটা। আচ্ছা, দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে সবগুলো ডিজিট একবারে প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা তো হয় না। একটা ডিজিট মানে সেকেন্ডের একটা সংখ্যা প্রিন্ট হওয়ার পরে 1 সেকেন্ড পরে দ্বিতীয় সংখ্যাটা প্রিন্ট, তার 1 সেকেন্ড পরে আবার তৃতীয় সংখ্যাটা প্রিন্ট। এখানে 0 1 2 3 সব একবারে প্রিন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা করার জন্য আমরা একটা লাইব্রেরি ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে স্লিপ। স্লিপ নামে একটা লাইব্রেরি ফাংশন আছে, যার কাজ হচ্ছে কম্পিউটারকে বলা যে তুমি একটু ঘুমাও, ইউ গো ফর স্লিপ। এবং মজার ব্যাপার হচ্ছে যে কম্পিউটার ঘুমানো খুব ফাস্ট। তো এর ব্রেকেটে যে একটা সংখ্যা দিতে হয়, সেটা মিলি সেকেন্ড, অর্থাৎ কতক্ষণ ঘুমাবে। তুমি যদি এখানে 1 দাও, তাহলে 1 মিলি সেকেন্ড ঘুমাবে। 2 দিলে 2 মিলি সেকেন্ড। তুমি যদি 100 দাও, তাহলে 100 মিলি সেকেন্ড। আমরা তো 1 সেকেন্ড তাকে ঘুমাইতে বলতে হবে। তাহলে আমরা কি বলছি, যে তুমি একটা সংখ্যা প্রিন্ট করো, 1 সেকেন্ড ঘুমাও, ঘুম থেকে উঠে দ্বিতীয় সংখ্যাটা প্রিন্ট করো। তাহলে সব সংখ্যা কিন্তু তখন আর একবারে দেখা যাবে না, একটা একটা করে দেখা যাবে। তাহলে আমরা একটু দেখি যে এটাকে রান করে। এটার জন্য আমাদের একটা হেডার ফাইল, আমরা হেডার ফাইল যদিও শিখি নাই, আমরা ছুটির পরে ইনশাল্লাহ ফাংশন নিয়ে কথা বলবো। তাহলে windows.h এইটা আমরা অ্যাড করব। এবার একটু রান করে দেখি কি দাঁড়াচ্ছে। আমাদের 2-3 মিনিট আছে, 2-3 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা। এই দেখো এখন কিন্তু একবারে প্রিন্ট হচ্ছে না, 1 সেকেন্ড পরে পরে এক একটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এবার তারপরে একটা সমস্যা রয়ে গেছে, যে সেকেন্ডের ডিজিট গুলো তো এরকম পাশাপাশি প্রিন্ট হয় না। যেই জায়গায় 0 0 প্রিন্ট হচ্ছে, সেটার উপরই 0 1 প্রিন্ট হতে হবে, সেটার উপরই 0 2 প্রিন্ট হতে হবে। আচ্ছা, কেন পাশাপাশি প্রিন্ট হচ্ছে? কারণ দেখো এই যে কালো জিনিসটা দেখতে পাচ্ছ কিনা, এটাকে বলে কার্সার। কার্সার মুভ করে চলে যাচ্ছে, 2 ডিজিট প্রিন্ট করে পাশে চলে যাচ্ছে। কার্সারকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস দিলে, তাহলে দেখো যখনই 39 প্রিন্ট করে পাশে চলে গেল, আমি যদি ব্যাক স্পেস দিয়ে তাকে আগের জায়গায় নিয়ে আসি, তাহলে কিন্তু সে আগেরটার উপরই পড়বে। তাহলে আমরা এই কাজটা করি, একটা ডিজিট প্রিন্ট, একটা সংখ্যা প্রিন্ট করলাম, করার পরে তাকে বললাম 1 সেকেন্ড ঘুমাও। ঘুম থেকে উঠে ওইটা আবার তাকে, সে সামনে চলে গিয়েছিল, তাকে পেছনে ফিরে আনতে হবে। সেটার জন্য কি, /b মানে হচ্ছে ব্যাক স্পেস। এবং এরকম কিন্তু 2টা দিতে হবে, কারণ 2 ডিজিট প্রিন্ট করেছে। তাহলে /b/b এটা দিলে দেখো মোটামুটি কাজ হয়ে যাওয়ার কথা। যে এখন আমাদের দেখো একই জায়গায় হচ্ছে, তাহলে সেকেন্ড মুভ করতেছে। আমরা একটু ফাস্ট করি, ফাস্ট করলে হয়তো দ্রুত দেখা যাবে। হ্যাঁ, আমাদের 1 সেকেন্ড দিলে তো হবেই। আমরা একটু রান করে দেখি, দেখো খুব দ্রুত হচ্ছে। বাট ইয়েস, অফকোর্স আমরা যদি অ্যাকুরেট করতে চাই, তাহলে তো 1000 দিতে হবে। আচ্ছা, তাহলে
59 হলে একটা সেকেন্ডের কাঁটাটা পুরাটা ঘুরে আসছে। এই অবস্থায় আমার মিনিট, আমরা যদি মিনিট দিতে চাই তাহলে মিনিটও দিতে পারবো। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমরা যদি একটা মিনিট নেই এবং এই পুরাটা একবার চলার পরে কিন্তু আমাদের 1 মিনিট হয়ে গেল, তাহলে আমরা কি করব, এটাকে আরেকবার চালাবো, তাহলে আরেক মিনিট হবে, আরেকবার চালাবো, তাহলে এই পুরো জিনিসটাকে আবার একটা লুপের ভিতরে দিতে হবে। তাহলে এইটার বাইরে একটা লুপ, আউটার লুপ, যেটা মিনিটকে কন্ট্রোল করবে। মিনিট হবে 0 থেকে শুরু হবে, মিনিট লেস দেন 60, মিনিট প্লাস প্লাস। তাহলে এর ভিতরে এটা। আর প্রিন্ট করার সময় আমরা মিনিটও প্রিন্ট করবো এবং মিনিটটা আগে প্রিন্ট হবে। খেয়াল করে দেখো, তাহলে আমরা মিনিটের জন্য আবার %0 to d একটা কোলন দেই। আচ্ছা, এবার ব্যাক স্পেস কয়টা হবে? দেখো, ব্যাক স্পেস হবে 5টা, মিনিটের জন্য 2টা, সেকেন্ডের জন্য 2টা, আর মাঝখানে কোলন। তাহলে আমরা এখানে /b/b/b 5টা। এবার এটাকে রান করি, দেখি কি দাঁড়ায়। তাহলে দেখো, এটা যখন 59 হয়ে গেল তখন এটা 1 হয়ে গেল, তারপর এটা 2 হয়ে গেল, 3 হয়ে গেল। এন্ড অবভিয়াসলি তোমরা তাহলে আইডিয়া পেয়ে গেলে, এবার ঘন্টার জিনিসটাও তোমরা দিতে পারবা। তাহলে সিম্পলি জাস্ট একটা নেস্টেড লুপ দিয়ে আমরা কিন্তু মিনিট আর সেকেন্ড করতে পারলাম। আমরা যদি এটা এই পুরো জিনিসটাকে আবার ঘন্টার আন্ডারে নিয়ে আসি, তাহলে 3টা লুপ, হ্যাঁ, 2 লেভেল অফ নেস্টিং, আওয়ারের ভিতরে মিনিট, মিনিটের ভিতরে সেকেন্ড, 3টা লুপ লিখে এরকম একটা ঘড়ি 3000 টাকা বিক্রি করে। হ্যাঁ, ভিতরে কিন্তু অ্যালগরিদম খুবই। তো যাই হোক, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ শনিবারে দেখা হবে। স্যার, হ্যাঁ, বল। একটু অ্যাটেন্ডেন্সটা দেওয়া যাবে স্যার? অ্যাটেন্ডেন্স দিয়েছি তো, তোমারটা দেওয়া ইলেকট্রিসিটি প্রবলেম ছিল।